আচ্ছা, সত্যি বলাটা বেশি কঠিন নাকি সত্যিটা শুনে সেটা সহ্য করা বেশি কঠিন? একজন বেস্ট ফ্রেন্ড সত্যি কি কখনো স্বামী বা স্ত্রী হয়ে উঠতে পারে? একটা কঠিন সত্যি যতটা সহজে একজন বেস্ট ফ্রেন্ড বা বন্ধু শুনতে বা সহ্য করতে পারে, সেই একই সত্যি কথা স্বামী বা স্ত্রীর পক্ষে সহ্য করা সম্ভব? তোমাদের কি মনে হয়? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী অভিনীত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ কলঙ্ক। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ কলঙ্ক। শুরুতেই আমরা দেখতে পাই একটা মেয়ের দুটো হাত ওয়াশরুমের বেসিনে মরিয়া হয়ে ধুয়ে ফেলতে চাইছে তার হাতে লেগে থাকা রক্ত। আমরা এটাও দেখি যে মেয়েটার হাতে নেইল এক্সটেনশন করা। এরপর সিন শিফট হয়ে আমরা দেখতে পাই চৈতি আর রঙ্গনের 20তম বিবাহবার্ষিকীর পার্টি চলছে। রঙ্গন আর চৈতি কলেজ জীবনের বন্ধু ছিল, অবশ্য শুধু বন্ধু নয়, বেস্ট ফ্রেন্ড। পার্টিতে ওদের সব কমন ফ্রেন্ডরাও এসেছে। এলাহি আয়োজন। চৈতিকে দেখে বেশ হাসি খুশি মনে হলেও রঙ্গনকে দেখে মনে হচ্ছে যে সে কোনো একটা বিষয় নিয়ে চিন্তায় আছে। বন্ধুরা সবাই রঙ্গনকে জিজ্ঞেস করে যে সে আজ অ্যানিভার্সারি উপলক্ষে চৈতিকে কি গিফট দেবে। তখন রঙ্গন কিছুক্ষণ চুপ করে থেকে বলে যে সে আজ চৈতিকে একটা সত্যি উপহার দেবে। ইনি হলেন বাসব, পেশায় সাইকিয়াট্রিস্ট। রঙ্গন আর চৈতির কমন ফ্রেন্ড রেশমির হাজব্যান্ড। বাড়িতে পার্টি চললেও তাতে অংশগ্রহণ করতে দেখা যায় না চৈতি আর রঙ্গনের ছেলে লিও আর মেয়ে প্রিয়াকে। ঘরের ভেতর থেকে লিও প্রিয়াকে বলে, তোর কার ওপর সবথেকে বেশি রাগ হয় রে দিদিভাই? প্রিয়া বলে ওর মায়ের ওপরে সবথেকে বেশি রাগ হয়। প্রিয়ার ইচ্ছে করছে ওর মাকে মেরে ফেলতে। এই সিরিজে আমরা বারবার দেখব রঙ্গন, চৈতি আর ওদের মেয়ে প্রিয়া নিজেদের ব্যাক অফ দ্য মাইন্ডের সাথে অনবরত লড়াই করে চলেছে। আসলে জীবনে যখন খুব জটিল পরিস্থিতি আসে তখন আমাদের মন একটা কথা বলে আর মাথা আরেকটা কথা। এর পরের সিনে আমরা সেটাই দেখতে পাই, চৈতি এবং তার ব্যাক অফ দ্য মাইন্ডের বাগবিতণ্ডা। এই কনভারসেশনে আমরা বুঝতে পারি রঙ্গনের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। তবে রঙ্গনের অ্যাফেয়ারটা পাস্ট টেন্স হয়ে গেছে নাকি এখনও সেটা চলছে, সেটা নিয়েই চৈতির মন এবং মাথার মধ্যে যুদ্ধ চলছে। চৈতির মন বলছে যে রঙ্গন ওকে সবসময় সত্যি কথা বলে। সত্যিটা যখন খুব ভয়ানক ছিল তখনও রঙ্গন চৈতির কাছে কিছুই লুকোয়নি। রঙ্গন চৈতিকে বলেছে এখন আর ওর ওই অ্যাফেয়ারটা নেই, কিন্তু চৈতির ব্যাক অফ দ্য মাইন্ড ওকে বলছে যে রঙ্গনের পরকীয়াটা এখনও চলছে। 4 মাস আগে রঙ্গনের অফিসে কঙ্কনা নামে একটি মেয়ে জয়েন করেছিল। রঙ্গন চৈতিকে জানিয়েছিল সে কথা, বলেছিল যে ওর এই কঙ্কনা মেয়েটাকে খুব ভালো লাগছে। তখন চৈতি রঙ্গনকে মজা করে বলে যে কি সুন্দর তুই অন্য একটা মেয়ের কথা মিষ্টি মিষ্টি করে বউকে বলছিস রে, মুখে একটুও বাজছে না তাই না? তখন রঙ্গন বলে, বাঁধবে কেন, তোকেই তো বলছি, আফটার অল তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে বলবো না তো আর কাকে বলবো, এটাই তো আমাদের মধ্যে ডিল হয়েছিল। সিন শিফট হয় রঙ্গন আর চৈতির কলেজ জীবনে। চৈতি তখন রঙ্গনকে বলেছিল যে গার্লফ্রেন্ড বা ওয়াইফ হওয়ার আগেও সে রঙ্গনের বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডের কাছে কখনো কোনো কিছু গোপন করতে নেই। তাই ওদের জীবনে যখনই যাই ঘটুক না কেন, সেই সত্যিটা যতটাই কঠিন হোক না কেন, ওরা দুজন দুজনকে সবসময় সত্যি কথা বলবে। কেউ যদি অন্য কারোর প্রেমেও পড়ে যায় তাহলেও সবার আগে ওরা দুজন দুজনকেই জানাবে। আর রঙ্গন তো সেটাই করছে, তার এখন কঙ্কনাকে ভালো লাগছে, তাই সবার আগে সে সেটা চৈতিকেই জানাচ্ছে। সিন আবার বর্তমানের অ্যানিভার্সারি পার্টিতে শিফট হয়। চৈতি যখন প্রিয়া আর লিওর খাবার বাড়ছিল তখন প্রিয়া এসে চৈতিকে বলে যে সে আজ রাতে খাবে না, লিওর খাবারটা নিতে এসেছে। চৈতি প্রিয়াকে জিজ্ঞেস করে যে লিও একা একা খাবে কি করে। প্রিয়া বলে ও ঠিক খেয়ে নিতে পারবে, আর তাছাড়া এখন থেকে ওরা আর তাদের মায়ের উপর ডিপেন্ড করে থাকতে পারে না। আসলে প্রিয়া যবে থেকে তার বাবার অ্যাফেয়ারের ব্যাপারটা জেনেছে তবে থেকেই এরকম ভায়োলেন্ট হয়ে উঠেছে। কিন্তু অ্যাফেয়ারটা তো রঙ্গনের, তাহলে প্রিয়ার রাগটা চৈতির ওপরে কেন? প্রিয়া এই মুহূর্তে যেরকম মাকে চায় চৈতি ঠিক সেরকম নয়। পার্টি চলাকালীন রঙ্গন বাসবকে বলে যে সত্যি বলাটা বেশি কঠিন নাকি সত্যিটা শোনা বেশি কঠিন।
বাসব বলে, অবভিয়াসলি সত্যি বলাটা বেশি কঠিন। সংসারে থাকতে গেলে কত কিছুই সহ্য করে যেতে হয়, সবসময় কি আর সত্যি কথাটা বলা সহজ নাকি? এই যে রেশমি দিনের পর দিন মোটা হয়ে যাচ্ছে, বাসব কি সেটা বলতে পারবে? যখনই রেশমি জিজ্ঞেস করবে যে আমাকে কেমন লাগছে, বাসবকে বলতে হবে যে খুব সুন্দর লাগছে, না হলেই অশান্তি। রঙ্গন বাসবকে বলে তার সাথে কঙ্কনার পরকীয়ার কথা। কঙ্কনার সাথে রঙ্গনে যেদিন যেদিন যা যা হয়েছে রঙ্গন সব কথাই চৈতিকে বলেছে। এসব শুনে বাসব বলে, তার মানে তুমি পরকীয়ায় ফেসেছ, তাও আবার বউকে জানিয়ে? তুমি এখনো আস্ত আছো কি করে ভায়া? রঙ্গন বলে, এগুলো যে চৈতিকে লুকিয়ে করতে হবে সেটাই তো সে কখনো ভাবেনি। সম্পর্কে সত্যি কথা বলাটা রঙ্গন চৈতির কাছ থেকেই শিখেছে। চৈতিরও একটা সময় একটা ছেলের ওপরে ফিলিংস তৈরি হয়েছিল, তখন চৈতিও প্রথমে রঙ্গনকেই এসে সব কথা বলেছিল। রঙ্গন বুঝেছিল যে তাকে সেই সময় সেটা মেনে নিতেই হবে। চৈতি এসে তো তাকেই বলেছে, অন্য কাউকে গিয়ে তো বলেনি। আফটার অল চৈতি ওর বেস্ট ফ্রেন্ড। তখন বাসব বলে, যা বুঝলাম বউ আর বন্ধুকে সবসময় আলাদাই রাখা উচিত। ক্লাসমেট বা বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করার ব্যাপারটা বেশ জটিল। বাসব রঙ্গনকে বলে পুরো ঘটনাটা প্রথম থেকে বলতে। তখন রঙ্গনের ব্যাক অফ দ্য মাইন্ড বলে, তাহলে কি সত্যি বাসবকে সে সবকিছু বলে দেবে? তার মানে এখন থেকে চৈতি আর তার বেস্ট ফ্রেন্ড নয়? রঙ্গন বলে, বন্ধুর কাছ থেকে কি কোনো কথা লুকোনো যায়? বন্ধু হলে কি চৈতি তাকে কাঁদতে কাঁদতে বলতো যে সে আর সত্যিগুলো সহ্য করতে পারছে না? রঙ্গন যেন এবার থেকে তাকে মিথ্যে কথা বলে। রঙ্গনের কথাগুলো শুনে বাসব বলে যে তার সবকিছু গুলিয়ে যাচ্ছে। সত্যি মিথ্যে, বিয়ে, পরকীয়া সব গুলিয়ে গিয়ে দুটো প্রশ্নই থেকে যাচ্ছে। রঙ্গন যখন পরকীয়াতে জড়ালো তখন চৈতির রিয়াকশন কি ছিল? আর তার থেকেও বড় কথা, আজ রাতে রঙ্গন চৈতিকে কোন সত্যিটা উপহার দেবে? রঙ্গন মিচকি হেসে আপাতত এই প্রশ্নের উত্তরটা এড়িয়ে যায়। এরপর রাত 12টায় ওদের অ্যানিভার্সারি কেক কাটার সময় ওরা দেখতে পায় যে কেকের মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি লায়ার এই কথাটা লেখা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই পার্টির ছন্দপতন হয়। কে তাদেরকে এভাবে লায়ার বা মিথ্যেবাদী বলতে চাইছে? সবাই চলে যাওয়ার পর চৈতি প্রিয়াকে ডেকে জিজ্ঞেস করে যে কেকের মধ্যে এসব লিখে সে কেন সবার সামনে তাদের মান সম্মান নষ্ট করলো। কেকের মধ্যে কিছু লেখার ব্যাপারটা শুনে প্রিয়া বেশ অবাক হয়ে যায়। প্রিয়া বলে যে তার বাবা মায়ের এই ন্যাকা মিথ্যে অ্যানিভার্সারি পার্টি নিয়ে তার কোনোই ইন্টারেস্ট নেই। সে ওদের কেকে কিছুই লেখেনি, বরং পারলে সে এই ডেকোরেশনের আলোগুলো নষ্ট করে দিত। চৈতি প্রিয়াকে বলে, তোমাকে আমরা ফ্রিডম দিয়েছি বলে আজ বাবা মায়ের সাথে এরকম ব্যবহার করছো। একটা কথা মনে রেখো, যে ফ্রিডমটা আমরা দিয়েছি সেই ফ্রিডমটা আবার আমরাই উইথড্র করে নিতে পারি। প্রিয়া তার মাকে বলে, কি করবে তুমি? আমাকে ঘরে বন্ধ করে রাখবে? সেটাই বরং ভালো হবে। তাহলে রাস্তায় বেরিয়ে অন্তত বাবাকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখতে হবে না। প্রিয়ার কথা শুনে রঙ্গন বলে, কাকে কি বলতে হয় সেই সেন্সটাই তোর এখনো হয়নি। প্রিয়া বলে, তোমরাই তো বলো সবসময় সত্যবাদী যুধিষ্ঠির হয়ে থাকতে, সেই কারণেই তো আমি সত্যি কথা বলছি। না হলে বলো, আজ থেকে না হয় তোমার মতো মিথ্যে কথা বলবো। তুমিও একজন লায়ার আর আমিও একজন লায়ার। প্রিয়ার কথা শুনে চৈতি বলে, ধরা পড়ে গেলি তো? আমি জানতাম তুই এটাই ভাবছিস, সেই কারণেই কেকের মধ্যে লিখেছিস হ্যাপি অ্যানিভার্সারি লায়ার। চৈতির কথা শুনে প্রিয়া ব্যঙ্গার্থক হাসিতে ফেটে পড়ে। প্রিয়া বলে, তার মানে আমি ছাড়াও আর কেউ ভাবে যে বাবা একজন লায়ার? রঙ্গন চৈতিকে বলে যে প্রিয়া ওটা লেখেনি, ও তো কেকে লেখার কথাটা শুনে অবাক হয়ে গেছিল, নিশ্চয়ই এটা অন্য কেউ করেছে। চৈতি রঙ্গনকে বলে, তুই কাউকে মিথ্যে কথা বলিসনি তো? কঙ্কনাকে? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে রঙ্গনের সাথে কঙ্কনার একটা সিন দেখি। কঙ্কনা জিজ্ঞেস করে যে রঙ্গন কেন তার সাথে প্রেম করছে, বউ বুড়ি হয়ে গেছে বলে? তখন রঙ্গন কঙ্কনাকে বলে, একেবারেই নয়, চৈতির এখনো যা জেল্লা আছে কঙ্কনাকে 6 গোল দিতে পারে। তখন কঙ্কনা বলে, তুমি একটা লায়ার, নিশ্চয়ই ওনার মধ্যে কিছু একটা মিসিং আছে, আর সেই কারণেই তুমি আজ আমার সাথে রয়েছ। তখন রঙ্গন বলে যে চৈতিও একসময় কঙ্কনার মতোই উচ্ছল প্রাণবন্ত ছিল। সিন আবার বর্তমানে ফিরে আসে। রঙ্গন চৈতিকে বলে যে সে কঙ্কনাকে কখনোই মিথ্যে কথা বলেনি, সত্যি কথা বলার অভ্যেসটা তার চৈতির থেকেই হয়েছে। ওরা বুঝতে পারে না এতগুলো বছর পর হঠাৎ করে ওরা কার কাছে মিথ্যেবাদী হয়ে গেল। প্রথম চৈতির কাছে রঙ্গন আর কঙ্কনার ব্যাপারটা বেশ মজার ছিল,
কঙ্কনা রঙ্গনের অফিসে জয়েন করেছে। সুযোগ পেলেই রঙ্গনকে বেশ ফ্লার্ট করছে। রঙ্গন সবই বলতো চৈতিকে। চৈতি রঙ্গনকে বলেছিল, বেশ তো, ফ্লার্ট যখন করছে তুইও ফ্লার্ট কর, এমনিতেই তোর বয়স হয়ে যাচ্ছে, মাথায় টাক, দুদিন পর আর কেউ তাকাবে না, তার থেকে যতদিন মেয়েরা পাত্তা দিচ্ছে এনজয় করে নে। রঙ্গন বলে যে সে সত্যি বেশ এনজয় করছে, সেই কারণেই তো সে চৈতিকে বলছে। তখন চৈতি বলে, কি এনজয় করলি, ফ্লার্টিং নাকি অন্য কিছু? রঙ্গন বলে, না রে, মেয়েটা স্টোরি বোর্ডটা দারুণ বানায়, ফটোটা দেখাতে গিয়ে আমার হাতটা ছুঁয়ে দিল। চৈতি বলে, এটা ফ্লার্টিং? ও হয়তো এমনি ছোঁয়া লেগে গেছে, আয়নাতে নিজেকে দেখ, কে ছবি তোকে? চৈতির কথা শুনে রঙ্গন মিচকি মিচকি হাসে। প্রথম প্রথম সবকিছু বেশ মজারই ছিল। চৈতি এসব কিছু নিয়ে রঙ্গনের সাথে মজা করছিল, কিন্তু যখন বুঝতে পারল রঙ্গন সত্যি সত্যি কঙ্কনার সাথে জড়িয়ে যাচ্ছে, তখনই সবকিছু কেমন যেন পাল্টে গেল। বন্ধু হিসেবে চৈতি রঙ্গনের সব কথাই শুনছিল, কিন্তু ওর ভেতরে স্ত্রী সত্তা কিছুতেই এগুলো মেনে নিতে পারছিল না। আবার বন্ধু হিসেবে রঙ্গনের কাছে সেটা প্রকাশও করতে পারছিল না। একদিন রঙ্গন অনেক রাতে বাড়ি ফিরে চৈতিকে বলে যে অফিস পার্টিতে কঙ্কনা এতটাই ড্রাঙ্ক হয়ে পড়েছিল যে রঙ্গনকেই ওকে গাড়ি করে বাড়িতে ড্রপ করে দিতে হয়েছে। কথাটা শুনেই চৈতির মাথার মধ্যে অনেক রকম বিশ্রী ভাবনা আসতে থাকে। রঙ্গন কি শুধুই কঙ্কনাকে বাড়িতে পৌঁছে দিয়েছে, নাকি আরও অনেক কিছুই ঘটেছে ওদের মধ্যে? আর সেই থেকেই চৈতি রঙ্গনের কাছে, এমনকি নিজের কাছেও মিথ্যে বলতে শুরু করে। নানা রকম খারাপ চিন্তায় মাথা ফেটে যাওয়া সত্ত্বেও রঙ্গনকে চৈতি বলতো যে তার কোনোই অসুবিধা হচ্ছে না রঙ্গন আর কঙ্কনার সম্পর্কটা নিয়ে। বন্ধু হিসেবে তো হচ্ছেই না, আর বউ হিসেবে এটার একটা অ্যাডভান্টেজ আছে, রঙ্গন তো সবকিছু নিজেই বলে দিচ্ছে, তাই আলাদা করে চৈতির আর ওকে সন্দেহ করতে হচ্ছে না, গোয়েন্দাগিরি করতে হচ্ছে না। কিন্তু সত্যি কি তাই? আসলে বন্ধু হিসেবে নিজেকে উদার দেখাতে গিয়ে ভেতরে ভেতরে চৈতির নারী সত্তা, স্ত্রী সত্তা শেষ হয়ে যাচ্ছে। এদিকে সেই অ্যানিভার্সারি পার্টির পর থেকে বাসব আর রঙ্গন একটা রেস্টুরেন্টে মিট করতে থাকে। বাসব রঙ্গনকে জিজ্ঞেস করে, তুমি চৈতিকে সব কথা বলতে, কঙ্কনার সাথে শারীরিক সম্পর্কে জড়াওনি তুমি? রঙ্গন বলে, না, জড়াইনি। ইনফ্যাক্ট আমি এমন কোনো কাজ করিনি যেটা চৈতিকে আমি বলতে পারবো না। কঙ্কনার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে, মেয়েটা এতটাই প্রাণোচ্ছল, ওর সাথে থাকলে সময়গুলো কিভাবে হৈ হৈ করে কেটে যায় আমি বুঝতেও পারি না। কিন্তু সেই মুহূর্তগুলোতেও চৈতি সবসময় আমাদের মাঝে প্রেজেন্ট থাকে। বাসব বলে, সে আবার কি, তোমার আর কঙ্কনার মাঝে চৈতি প্রেজেন্ট থাকে? রঙ্গন বলে যে সে যাই করুক সবসময় তার মাথায় এটাই চলতে থাকে যে সে এখন যেটা করছে সেটা সে চৈতিকে জানাতে পারবে তো। রঙ্গনের মাথায় সবসময় চৈতি প্রেজেন্ট থাকে। রঙ্গনের কাছে চৈতি অনেকটা বিক্রম বেতালের বেতালের মতো। বাসব রঙ্গনকে জিজ্ঞেস করে, কিন্তু ওই কেকের মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি লায়ার এই কথাটা কে লিখেছিল? বাসবকে অবাক করে দিয়ে রঙ্গন বলে যে কেকের মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি লায়ার কথাটা রঙ্গন নিজেই লিখেছে। বাসব তো এটা শুনে বেশ অবাক হয়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা একটা সিন দেখতে পাই। কঙ্কনা একদিন হাতে নেল আর্ট করিয়ে সেটা রঙ্গনকে দেখায়। সিন আবার বর্তমানে ফিরে আসে। দিনের শেষে রঙ্গন আর বাসব আবার মিট করে। বাসব বলে, এই যে তুমি কঙ্কনার সাথে আস্তে আস্তে জড়িয়ে পড়তে শুরু করলে, তাও আবার A to Z চৈতিকে জানিয়ে, তাতে রিয়াকশনটা কি হলো? রঙ্গন বলে, রিয়াকশনটা কদিন পরে বোঝা গেল। পরপর দুটো ঘটনা ঘটল। প্রথমটা হলো, একদিন পিয়া আর তার একজন বান্ধবী স্কুল থেকে ফেরার পথে রঙ্গন আর কঙ্কনাকে একটা রেস্টুরেন্ট থেকে বেরোতে দেখে ফেলে। ওদের মাখো মাখো ব্যবহারে পিয়া আর ওর বান্ধবীর বুঝতে অসুবিধা হয় না যে এই মেয়েটার সাথে ওর বাবার অ্যাফেয়ার চলছে। রঙ্গন বাড়িতে ফিরতেই ধুন্ধুমার কাণ্ড। স্বাভাবিকভাবেই পিয়া রঙ্গনের ওপর প্রচণ্ড রেগে যায়, কিন্তু চৈতি পিয়াকে বলে, তোমার বাবার অ্যাফেয়ারটা আমার লুকআউট, তোমার নয়। যা দেখেছ সেটা ভুলে যাও। পিয়া তার মায়ের এই ঠান্ডা ব্যবহার দেখে খুবই অবাক হয়। কোথায় তার মায়ের উচিত ছিল এইসবের প্রতিবাদ করা, তা না করে চৈতি পিয়াকেই থামিয়ে দিচ্ছে। চৈতির এসব অদ্ভুত রকম সকম দেখে পিয়া আরও টেটিয়া হয়ে যায়। রঙ্গনের প্রয়োজনীয় নিউজ পেপারগুলো ছিঁড়ে কুটি কুটি করে দেয়, ল্যাপটপ থেকে সমস্ত ফাইল ডিলিট করে দেয়। চৈতিকে যা নয় তাই বলে অপমান করে। পিয়া চৈতিকে বলে যে তুমি একটা মেরুদণ্ডহীন স্ত্রী, স্বামী ঠকাচ্ছে আর তুমি বসে বসে ঠকছ,
তোমাকে দেখে আমার ঘেন্না করছে। পিয়ার কথাগুলো শুনে চৈতি পিয়াকে একটা থাপ্পড় মারলে পিয়া বলে, এই চরটা কি তোমার বাবাকে মারা উচিত ছিল না? আগে বুঝতে শেখো কে তোমার শত্রু। যে তোমাকে ঠকাচ্ছে তাকে কিছু না বলে যে তোমায় প্রোটেক্ট করতে চাইছে তুমি তার গায়ে হাত তুলছ। রঙ্গন ঘরের ভেতর থেকে ওদের সব কথাই শুনতে পায়। লিওর কথা শুনে রঙ্গন বুঝতে পারে যে পিয়া লিওকেও সব কথা বলে দিয়েছে। দিনের পর দিন পিয়া এই টপিকটা নিয়ে বাড়িতে অশান্তি করতে থাকে। পিয়া চৈতিকে বলে, যেদিন বাবা তোমাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে ওই মেয়েটার কাছে চলে যাবে সেদিন তুমি বুঝবে। চৈতি পিয়াকে বলে যে রঙ্গন আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। পিয়া বলে, অবশ্য আমি বাবাকে কোথাও যেতেও দেব না, কারণ সেরকম বুঝলে আমি বাবাকে মেরে ফেলব। ছেড়ে চলে যাওয়া বাবার থেকে মরে যাওয়া বাবা অনেক ভালো। চৈতি বুঝতে পারে না হঠাৎ করে তার মেয়ে কবে থেকে এত ভায়োলেন্ট হয়ে গেল। তখন পিয়া বলে, মা যদি স্পাইনলেস হয় তাহলে মেয়েকে তো ভায়োলেন্ট হতেই হবে। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চৈতি ওর বন্ধু তিথির কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে চৈতি দেখে যে তিথি নিজের জ্বালাতে জ্বলছে। তিথির মনে হচ্ছে যে ওর হাজবেন্ড অয়ন কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। আগের দিন নাকি অয়ন তিথিকে ফোন করে বলেছিল যে তার অফিসে এতটাই কাজের চাপ আছে যে রাতে সে বাড়িতে ফিরতে পারবে না। তিথির মনে হয়েছিল যে অয়ন মিথ্যে কথা বলছে। গোয়েন্দাগিরি করতে তিথি ছুটে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তার হাত পায়ের এই অবস্থা। সেই কারণে তিথি চৈতিকে দায়িত্ব দেয় অয়নকে ফলো করার জন্য। তিথি বলে যে তাকে জানতেই হবে ওই মেয়েটাকে, কার কাছে তিথি হেরে যাচ্ছে। ও চৈতিকে এতটাই জোর করে যে চৈতি বাধ্য হয়ে তিথিকে কথা দেয় যে সে অয়নকে ফলো করে ব্যাপারটা জানার চেষ্টা করবে। সিন আবার বর্তমানে ফিরে আসে। বাসব রঙ্গনকে বলে, কিন্তু অ্যানিভার্সারির রাতে তুমি চৈতিকে কোন সত্যিটা গিফট করলে সেটাই তো জানা হলো না। রঙ্গন বলে, তুমি জানো তো, হ্যাপি অ্যানিভার্সারি লায়ার লেখাটা ওটাই গিফট। বাসব তো এসব শুনে আরও অবাক হয়ে যায়। রঙ্গন বলে, আমি চৈতিকে একটা ক্লু হিসেবে ওই লেখাটা গিফট করেছি, কারণ রঙ্গন চায় যে চৈতি জানতে পারুক যে রঙ্গন ওকে মিথ্যে কথা বলেছে। চৈতি আর রঙ্গনের এই অদ্ভুত সত্যি মিথ্যের খেলা দেখে বাসব প্রচণ্ড অবাক হয়ে যায়। পরের দিন রঙ্গন আর বাসব আবার ওই রেস্টুরেন্টে মিট করে। বাসব রঙ্গনকে বলে, কাল ঠিক যেখান থেকে শেষ করেছিলে আজ কিন্তু সেখান থেকেই শুরু করতে হবে। অসাধারণ সাজতে সাজতে তারপর চৈতির কি হলো রঙ্গন বলতে শুরু করে, আর সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। তিথির কথা অনুযায়ী চৈতি অয়নকে ফলো করতে শুরু করে। চৈতি দেখে দুপুরবেলায় অয়ন অফিস থেকে বেরিয়ে একটা ফুলের দোকানে গিয়ে ফুলের বোকে কেনে, কিন্তু তারপরে সিগনালে আটকে যাওয়ার কারণে চৈতি অয়নের গাড়িটাকে হারিয়ে ফেলে। এই সব কথাই চৈতি রঙ্গনের সাথে শেয়ার করেছে। অয়নকে ফলো করতে গিয়ে চৈতি লক্ষ্য করেছে যে অফিস থেকে বেরোনোর সময় অয়নের যা সাজ পোশাক ছিল 5 মিনিট ডিস্টেন্সে ওই ফুলের দোকানে যেতে না যেতেই তার সাজ পোশাক একেবারে পাল্টে গেছে। চুলটা ব্যাক ব্রাশ করা, টাই নেই, শার্টের দুটো বোতাম খোলা, গলার চেনটাও বেরিয়ে আছে। চৈতির মনে হয় নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা খটকা আছে। পরের দিন চৈতি দেখে রঙ্গনের জ্বর এসেছে। চৈতি রঙ্গনকে জিজ্ঞেস করে যে জ্বর বাঁধালে কি করে, কোথাও কিছু নেই, হঠাৎ করে জ্বর। রঙ্গন চৈতিকে বলে, আগের দিন তুই তোর গোয়েন্দাগিরি নিয়ে এতই ব্যস্ত ছিলিস যে আমার আর সেটা বলা হয়ে ওঠেনি। আমি জ্বর বাঁধাইনি, কঙ্কনার জ্বর হয়েছে, তাই আমি ওকে অফিসে আসতে বারণ করলাম। তখন কঙ্কনা আমাকেই বলল ওর বাড়িতে যেতে। মেয়েটা একা থাকে, এত করে বলছে, উপায় নেই তাই গেলাম, ব্যাস তারপরেই আমার জ্বর চলে এলো। চৈতির মনে পড়ে যায় যে কলেজে একবার চৈতির থেকে রঙ্গনের জ্বর হয়েছিল। চৈতি জানে যে রঙ্গন ঠিক কিভাবে অন্যের জ্বর গায়ে মেখে নেয়। চৈতির ইমাজিনেশন অনেক কিছুই ভাবতে থাকে। আকাশ পাতাল চিন্তা করে চৈতি ভেঙে চুরে যায়। তিথিকে চৈতি জিজ্ঞেস করে যে সত্যিই যদি অয়ন একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার করে থাকে তাহলে তিথি কি করবে। তখন তিথি বলে যে তাহলেও অয়নকে খুন করে জেলে যাবে। তিথির কথা শুনে চৈতি বেশ চিন্তায় পড়ে যায়। ইতিমধ্যেই চৈতির সাথে তার ছোটবেলার গানের গুরুজির দেখা হয়। চৈতির মনে হয় ওর এসব কিছু থেকে মনটাকে সরানো উচিত। সেই কারণে চৈতি ঠিক করে যে ও আবার গান শিখবে। কিন্তু চৈতির গলায় এখন সুর কমে গেছে, গাইতে গেলে ওর কাশি পায়। বয়স তো হচ্ছে, তবুও ওকে অন্য কিছু একটা নিয়ে মেতে থাকতেই হবে, যাতে ওর মাথায় সারাক্ষণ এই কঙ্কনার রঙ্গনকে নিয়ে উল্টোপাল্টা ভাবনাগুলো না আসে। গানের স্কুলে চৈতির সাথে বিহান নামে একটা ছেলের দেখা হয়।
চৈতি ওকে পাত্তা না দিলেও চৈতির ব্যাক অফ দ্য মাইন্ড জানে যে ওই ছেলেটা হাঁ করে চৈতিকে দেখছিল। পরের দিন চৈতি আবার অয়নকে ফলো করে দেখে যে অয়ন কোনো মেয়ের সাথে নয়, বরং একটা ছেলের সাথে সম্পর্কে রয়েছে। এরপর চৈতি অয়নকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। অয়ন চৈতিকে বলে তিথিকে এই ব্যাপারে কিছু না বলতে। অয়ন এই ধরনের সম্পর্কে আছে জানতে পারলে তিথি সেটা সহ্য করতে পারবে না। সেদিন রাতে চৈতি রঙ্গনের জামায় লিপস্টিকের দাগ দেখতে পায়। রঙ্গন চৈতিকে বলে যে সে যা ভাবছে সেটা নয়। কঙ্কনা আজকে হঠাৎ করে পেছন থেকে এসে রঙ্গনকে জড়িয়ে ধরেছিল, তখনই এটা লেগে গেছে। রঙ্গনের কথা শুনে বাসব জিজ্ঞেস করে সত্যিই কি তাই হয়েছিল? রঙ্গন বলে না, কঙ্কনা সেদিন সত্যিই রঙ্গনকে কিস করেছিল। সেই মুহূর্তে রঙ্গন চৈতিকে সত্যি কথাটা বলতে না পারলেও অ্যানিভার্সারির ঠিক 2 দিন আগে বলতে গেছিল। কিন্তু ততক্ষণে চৈতি এতদিন রঙ্গনের মুখে যা যা শুনেছে আর তার সাথে ওর কল্পনায় মেশানো সব দৃশ্য দেখে ভেঙে চুরে গেছে। চৈতি ইমাজিন করতে থাকে রঙ্গন আর কঙ্কনাকে একসাথে বিছানায় দেখে চৈতি ওদেরকে ছুরি দিয়ে আঘাত করে খুন করছে। ঠিক তখনই রঙ্গন আসে চৈতিকে সত্যি কথাটা বলার জন্য। রঙ্গন যখন চৈতিকে বলে যে সেদিন সত্যি কঙ্কনা ওকে কিস করেছিল, তখন চৈতি বলে আমি আর সত্যিটা শুনতে চাই না, সত্যিগুলো আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকেই চিনতে পারছি না, জানি না আমি কখন কি করে ফেলবো। চৈতি রঙ্গনকে রিকোয়েস্ট করে এবার থেকে ওকে মিথ্যে বলতে, কারণ সত্যিগুলো সহ্য করা চৈতির পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তখন রঙ্গন চৈতির অবস্থা দেখে বলে যে তার সাথে কঙ্কনার অ্যাফেয়ারটা আর নেই। কঙ্কনা ওকে ইউজ করেছিল। কঙ্কনার বয়ফ্রেন্ড বিদেশে থাকতো, এখন সে চলে এসেছে, তাই কঙ্কনার রঙ্গনকে আর কোনো দরকার নেই। রঙ্গন ঠকে গেছে শুনে আর রঙ্গনের চোখে জল দেখে চৈতি একদম গলে যায়। নিজের কষ্ট ভুলে উল্টে রঙ্গনকেই সান্ত্বনা দিতে থাকে। রঙ্গন বুঝতে পারে যে চৈতির বন্ধু সত্তার থেকে চৈতির স্ত্রী সত্তা অনেক বেশি প্রকট হয়ে উঠেছে। সত্যি কথা বলার দিন শেষ। এবার রঙ্গনকে সেটাই বলতে হবে যেই সত্যিটা শুনতে বউরা ভালোবাসে। এরপর থেকেই শুরু হলো মিথ্যে দিয়ে সত্যি ছোঁয়ার খেলা। বাসব বলে তার মানে এই ঘটনাটা ঘটেছে তোমাদের অ্যানিভার্সারির ঠিক 2 দিন আগে, সেই কারণেই তোমাদের অ্যানিভার্সারি পার্টিতে চৈতি এত হাসি খুশি ছিল, তাই তো? রঙ্গন বলে আসলে চৈতি সেদিন থেকে আবার সবকিছু নতুনভাবে শুরু করতে চেয়েছিল। বাসব বলে চৈতি এত সহজে সবকিছু বিশ্বাস করে নিল, একবারও সন্দেহ করল না যে তোমার আর কঙ্কনার মধ্যে ব্রেকআপটা হয়তো হয়নি, তুমি হয়তো মিথ্যে কথা বলছো। রঙ্গন বলে যে সে তো সারা জীবনে চৈতিকে কখনো মিথ্যে কথা বলেনি, সেই কারণেই চৈতি রঙ্গনের কথা বিশ্বাস করেছে। আর তাছাড়া চৈতিও এমন একটা কথাই শুনতে চাইছিল যাতে ও আবারও ওর নর্মাল কমফোর্টেবল লাইফে ফিরে যেতে পারে। বাসব বলে তার মানে মিথ্যে দিয়ে যদি পুরোটা ম্যানেজ হয়েই গেল, তাহলে তুমি আবার কেকের মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি লায়ার কথাটা লিখতে গেলে কেন? রঙ্গন বলে যে সে চায় তার বলা প্রথম মিথ্যেটা চৈতি ধরে ফেলুক। সেই কারণেই রঙ্গন চৈতিকে প্রথম ক্লু দেয় ওই হ্যাপি অ্যানিভার্সারি লায়ার কথাটা লিখে, যাতে চৈতি রঙ্গনের ওপর গোয়েন্দাগিরি করা শুরু করে। বউদেরকে সত্যি কথা বললে ওরা সেটা নিতে পারে না। প্রথমে ওরা সন্দেহ করবে, তারপর গোয়েন্দাগিরি করবে, শেষে হাতে নাতে বরকে ধরবে। এর মধ্যে বউদের একটা আলাদাই আনন্দ আছে। বাসব রঙ্গনকে বলে তার মানে তুমি চাও চৈতি তোমার দেওয়া ক্লুগুলোর সাহায্যে একসময় তোমাকেই ধরে ফেলবে। রঙ্গন বলে চৈতি আমাকে বলল ওকে মিথ্যে বলতে, কিন্তু সারা জীবন তো ওকে আমি মিথ্যে বলে যেতে পারবো না, আর আমি চাইও না যে চৈতি একটা মিথ্যে আঁকড়ে সারা জীবন বাঁচুক। বাসব বলে তার মানে তোমার দেওয়া প্রথম ক্লু ওই লেখাটা, আর সেকেন্ড ক্লুটা কি? আমরা দেখি যে রঙ্গন চৈতির লিপস্টিক দিয়ে নিজের রুমালে দাগ করে সেটা চৈতির কাছে কাচতে পাঠায়, যাতে রঙ্গনের রুমালে লিপস্টিকের দাগ দেখে চৈতি বুঝতে পারে যে রঙ্গন তাকে মিথ্যে কথা বলেছে, রঙ্গনের সাথে কঙ্কনার ব্রেকআপটা হয়নি। লিপস্টিকের দাগটা দেখে চৈতি সত্যি খুব অবাক হয়ে যায়। ওর মনে পড়ে যায় অ্যানিভার্সারি পার্টির আগে চৈতি যখন পিয়াকে বলেছিল যে রঙ্গনের সাথে কঙ্কনার রিলেশনটা নেই, তখন পিয়া তার মাকে বলে যে তোমার মতো স্টুপিড মহিলা আমি আগে কখনো দেখিনি, তোমাকে মিউজিয়ামে রাখা উচিত। রুমালটা হাতে নিয়ে যখন চৈতি আকাশ পাতাল ভাবছে, ঠিক তখনই পিয়া সেখানে চলে আসে। পিয়া তার মাকে বলে বাবার রুমালে ওই লিপস্টিকের দাগটা নিশ্চয়ই তার নতুন গার্লফ্রেন্ডের, কারণ তোমার কথা অনুযায়ী পুরনোটার সাথে তো 4-5 দিন আগেই ব্রেকআপ হয়ে গেছে।
বাবা কিন্তু বেশ হ্যাপেনিং, একটা যেতে না যেতেই আরেকটা চলে এসেছে। চৈতি পিয়ার কথা শুনে খুব রেগে যায়। চৈতি বলে বাবাকে নিয়ে আর একটা উল্টোপাল্টা কথা বলবে না, বাবার কোনো নতুন গার্লফ্রেন্ড নেই আর পুরনোটাও নেই। পিয়া ওর মাকে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, কোনটা মেনে নিতে হয় আর কোনটা মেনে নিতে হয় না সেটা যদি তুমি বুঝতে। এতদিন বাবা সত্যি বলে পার পেয়ে গেল, আর এখন মিথ্যে বলেও পার পেয়ে যাচ্ছে, কারণ তুমি একটা ইউজলেস। আবার শুরু হয় চৈতির মন আর ব্রেনের বাকবিতণ্ডা। চৈতির মন বলে যে রঙ্গন ওকে মিথ্যে কথা বলতে পারেই না, কিন্তু চৈতির ব্রেন বলে রঙ্গন সত্যি বলছে নাকি মিথ্যে সেটা তো চৈতি খোঁজ নিলেই জানতে পারে। ও যখন অন্যের বরকে স্টক করতে পারে তখন নিজের বরকে কি পারে না? পরের দিন চৈতির গানের স্কুলের পর ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন বিহান ওকে ফলো করতে শুরু করে। সেই সময় চৈতির কাছে একটা মেসেজ আসে, রঙ্গনের মেসেজ, যেখানে লেখা আমি বেরিয়ে যাচ্ছি, তুমি ঠিক 6টার সময় চলে এসো, ইউজুয়াল রেস্টুরেন্ট। ওদিকে রঙ্গন অপেক্ষা করছে চৈতি মেসেজটা সিন করলো কিনা সেটা দেখার জন্য। কঙ্কনা এসব দেখে রঙ্গনকে বলে তুমি যে খেলাটায় মেতে উঠেছ একদিন হয়তো এই খেলাটাই আমাদেরকে দূরে করে দেবে। চৈতি মেসেজটা সিন করার সাথে সাথেই রঙ্গন সেটাকে ডিলিট করে লেখে সরি, অন্য কাউকে লিখতে গিয়ে ভুল করে তোকে পাঠিয়ে দিয়েছি। আসলে চৈতির মনে সন্দেহ ঢোকানোর জন্যই রঙ্গন এটা করে। চৈতি ভাবতে থাকে যে কোন রেস্টুরেন্টে ওরা সবসময় যায়। ঠিক সেই সময় বিহান চৈতিকে পেছন থেকে ডেকে বলে ট্যাক্সি খুঁজছেন? আমার গাড়ি আছে, আপনি চাইলে আমি আপনাকে এগিয়ে দিতে পারি। বিহানের কথা শুনে চৈতি খুব রেগে যায়। চৈতি বলে তুমি কি আমার স্টক করছো? আমি গানের ক্লাসেও লক্ষ্য করেছি তুমি হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকো। বিহান বলে আসলে আমি যখন এখানে ছোটবেলায় গান শিখতে আসতাম তখন আপনি এখানকার স্টার ছিলেন। চৈতি বলে তাই ছোটবেলার ক্রাশকে বড় হয়ে সামনে দেখতে পেয়ে স্টক করছো? চৈতি বিহানকে আরও অনেকগুলো বাঁকা বাঁকা কথা শুনিয়ে রঙ্গন আর কঙ্কনাকে নিয়ে হওয়া ওর পুরো ফ্রাস্ট্রেশনটা বিহানের ওপরে প্রকাশ করে। কারণ চৈতির মাথায় তখন শুধু এটাই ঘুরছে যে ওদের ইউজুয়াল রেস্টুরেন্টটা কোনটা, কার কাছ থেকে চৈতি এই রেস্টুরেন্টের কথা জানতে পারে। এদিকে রঙ্গন বাসবকে ফোন করে বলে চৈতিকে আরেকটা ক্লু দিতে। রঙ্গনের কথা মতো বাসব চৈতিকে ফোন করে জিজ্ঞেস করে যে রঙ্গন এখন কোথায় আছে। বাসব অনেকবার ট্রাই করেও ওকে ফোনে পাচ্ছে না। রঙ্গনের অফিসের রিসেপশন থেকে বলল যে ও অফিসেও নেই। চৈতি বাসবকে বলে যে সে তো জানে না রঙ্গন এখন কোথায়, তবে একটা মেসেজে কোনো একটা রেস্টুরেন্টে যাবে বলছিল, তবে কোন রেস্টুরেন্ট সেটা আমি জানি না। বাসব বলে যে সে খোঁজ নিয়ে দেখছে। চৈতি বাসবকে বলে যে রেস্টুরেন্টের নামটা জানতে পারলে বাসব যেন চৈতিকেও জানায়। চৈতি ফোনটা রাখতেই পেছন থেকে পিয়া ওকে বলে যে সে জানে তার বাবা কোন রেস্টুরেন্টে যায়, কারণ সেদিন সে তার বাবাকে ওই মেয়েটার সাথে একটা রেস্টুরেন্ট থেকেই বেরোতে দেখেছিল। রেস্টুরেন্টের নামটা জানার ইচ্ছে থাকা সত্ত্বেও পিয়ার কাছে রঙ্গনকে ছোট করে চৈতি সেটা জানতে পারে না। বাসব রঙ্গনকে ফোন করে জানায় যে চৈতি এখনও রেস্তোরাঁর নামটা জানতে পারেনি। বাসব কি তাকে সেটা জানিয়ে দেবে? রঙ্গন বলে না, চৈতিকে নিজেকেই খুঁজে নিতে হবে রেস্টুরেন্টটা। রঙ্গন আর কঙ্কনা নির্দিষ্ট সময় ওই রেস্টুরেন্টে আসে। রঙ্গন আপ্রাণভাবে চাইছে যে চৈতি ওদেরকে হাতে নাতে ধরে ফেলুক। কঙ্কনা রঙ্গনকে জিজ্ঞেস করে যে রঙ্গন কেন এই খেলাটা খেলছে, কেন এখানে ডেকে আনতে চাইছে চৈতিকে। রঙ্গন বলে আমি কি চাই সেটা যদি আমি জানতাম তাহলে তো হয়েই যেত। আমি শুধু একটা কথাই জানি যে চৈতিকে আমি ঠকাতে পারবো না, আর তার সাথে এটাও ঠিক যে আমি তোমাকেও ছাড়তে পারছি না। কঙ্কনা বলে আমি জানি তুমি কেন আমায় ছাড়তে পারছো না, কারণ আমার মধ্যে তুমি চৈতি দিকে খুঁজে পাও, সেই পুরনো কলেজের চৈতি দিকে। মেয়েরা বিয়ে করার পর মা হওয়ার পর প্রেমিকা হতে ভুলে যায়, তাই তো? তার মানে আমার ভবিষ্যৎও চৈতির মতোই। আমরা দেখি চৈতি ওই রেস্টুরেন্টে এসে না পৌঁছালেও পিয়া ব্যাপারটা জানতে পেরে ওখানে পৌঁছে যায়। রঙ্গন আর কঙ্কনা রেস্টুরেন্টে বসে গল্প করার ভিডিও করে পিয়া চৈতির ফোনে পাঠায়। ভিডিওটা দেখে চৈতি পিয়াকে বকাবকি করতে শুরু করে যে সে কেন তার বাবাকে ফলো করছিল। পিয়া বলে এবার তোমার বিশ্বাস হয়েছে যে বাবা তোমাকে মিথ্যে কথা বলছে? কঙ্কনার সাথে বাবার ব্রেকআপ হয়নি, তবে কঙ্কনা কিন্তু বেশ সুন্দর আর হট, তাই না? পিয়ার কথা শুনে চৈতি রাগে অভিমানে কাঁদতে শুরু করে। মায়ের কান্না দেখে পিয়ার বলতে ইচ্ছে করছিল তুমি কেঁদো না মা, তুমি যখন কিছু করতে পারছো না আমি তোমার হয়ে এটার প্রতিশোধ নেব, আমি আছি তো।
কিন্তু মুখ ফুটে পিয়া চৈতিকে কিছুই বলতে পারে না। এতগুলো ইমোশনাল কথা বোধহয় পিয়ার মুখে মানায় না। ঘরে এসে চৈতি আবার ওই ভিডিওটা দেখতে শুরু করে। রঙ্গনের ঘুম ভেঙে গেলে সে দেখে যে চৈতি একটা ভিডিও দেখতে দেখতে কাঁদছে। রঙ্গন বুঝতে পারে যে চৈতি জানতে পেরেছে যে রঙ্গন ওকে মিথ্যে কথা বলেছে। পরের দিন পিয়া আর ওর বান্ধবী কঙ্কনাকে স্টক করতে শুরু করে। কঙ্কনাকে ডেকে পিয়া জিজ্ঞেস করে যে সে কি কোনো ফিল্ম স্টার? এত হট অ্যান্ড স্টাইলিস্ট কাউকে সে চোখের সামনে কখনো দেখেনি। পিয়া এটা ওটা কথা বলে কঙ্কনার সাথে একটা সেলফি তুলতে চায়। বাচ্চা একটা মেয়ে আবদার করছে ভেবে কঙ্কনাও না করতে পারে না। কায়দা করে পিয়া কঙ্কনার থেকে এটাও জেনে নেয় যে সে কি পারফিউম ইউজ করে। বিহান আবার চৈতির কাছে আসে। সে বলে যে আজ তার নতুন অফিসে জয়েনিং, অথচ সে জানে না যে সে কেন এখানে চলে এসেছে। তখনই চৈতির কাছে রঙ্গনের মেসেজ আসে যে সে আজ রাতে বাড়িতে ফিরতে পারবে না, অফিসে বসেই প্রেজেন্টেশন রেডি করতে হবে। চৈতির মনে পড়ে প্রেমে পড়ে অয়ন ও তিথিকে এইরকমই মিথ্যে বলেছিল। নিজের ভুল বুঝতে পেরে বিহান যখন চলে যাচ্ছিল, চৈতি তখন বিহানকে ডেকে বলে আমরা জীবনে কি চাই সেটা জানা আমাদের খুব প্রয়োজন। বাসব রঙ্গনকে বলে যে সত্যি কথা বলাটাও যে এক প্রকার মানসিক অসুস্থতার পর্যায়ে পৌঁছতে পারে সেটা রঙ্গনকে না দেখলে বাসব জানতেই পারত না। সেদিন রাত্রে চৈতি রঙ্গনের অফিসে গিয়ে খোঁজ করে যে সত্যি রঙ্গন অফিসে আছে কিনা। সিকিউরিটি গার্ড বলে যে অফিস বন্ধ হয়ে গেছে, কেউ নেই এখানে। রঙ্গন আড়ালে লুকিয়ে সবটা দেখতে থাকে। রঙ্গন ওকে মিথ্যে বলছে বুঝতে পেরে চৈতি খুব ভেঙে পড়ে। সেই সময়ই চৈতির কাছে বিহানের মেসেজ আসে। মেসেজে লেখা, আমি কি চাই সেটা আমি বুঝতে পারছি, আমি আপনাকে দেখতে চাই। আপনি তো সেই ছোট থেকেই আমার ফ্যান্টাসি। তবে ফ্যান্টাসি বললাম বলে খারাপ ভাববেন না, অবসেশন বললে বোধহয় ভালো হতো। এত বছর পর আপনাকে আবার দেখতে পেয়ে আমি বোধহয় নিজেকে হারিয়ে ফেলেছি। বিহানের মেসেজটা দেখার পর চৈতির মনে হতে থাকে রঙ্গন যখন ওকে ঠকাচ্ছে তখন ওরও উচিত রঙ্গনকে ঠকিয়েই শাস্তি দেওয়া। এরপর কি হয় সেটা আমরা পরে জানতে পারবো। পরের দিন সকালে রঙ্গন বাড়ি ফিরলে চৈতি জিজ্ঞেস করে যে কাল রাতে তুই কোথায় ছিলিস? রঙ্গন বলে আমি তো অফিসেই ছিলাম। চৈতি আর কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। মনে মনে রঙ্গন বলে আমি অফিসেই ছিলাম রে। পিয়া কঙ্কনার মতো সেম নেল আর্ট করে রঙ্গনের সামনে আসে। পিয়া বলে কঙ্কনাকে দেখেই সে এটা করেছে, তার বাবার গার্লফ্রেন্ড তার স্টাইল আইকন। ঠিক তখনই রঙ্গনের ফোনে কঙ্কনার ফোন আসে। রঙ্গন পিয়াকে বলে তুমি কি কঙ্কনাকে স্টক করছো? পিয়া বলে তুমি কঙ্কনাকে ছেড়ে দাও, তাহলে আমিও ওকে স্টক করা ছেড়ে দেব। মেয়ের এইরকম ভাবমূর্তি দেখে রঙ্গন ভীষণ পাজলড হয়ে যায়। এদিকে চৈতিও লক্ষ্য করে যে পিয়া কঙ্কনার মতো নেইল আর্ট করিয়েছে। রঙ্গন অফিসে পৌঁছলে কঙ্কনা ওকে দেখায় যে সেদিন পিয়া কঙ্কনার সাথে যে সেলফিটা নিয়েছিল সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে রঙ্গন আর কঙ্কনাকে ট্যাগ করেছে, আর ক্যাপশনে লিখেছে একটা নতুন ঝড় আসতে চলেছে, অপেক্ষা করো। কঙ্কনা সেদিন বুঝতেই পারেনি যে এটা রঙ্গনের মেয়ে পিয়া ছিল। রঙ্গনের মনে পড়ে যায় যে বাসব তাকে বলেছিল এই সত্যি মিথ্যে দিয়ে সে আগুন নিয়ে খেলছে। রঙ্গন কঙ্কনাকে বলে পোস্টটা আপাতত আনট্যাগ করে দিতে। পিয়া এই ব্যাপারটার মধ্যে ঢুকে সবকিছু আরো জটিল করে দিল। রঙ্গনকে এবার সবকিছু গুটিয়ে আনতে হবে। সে শুধু চায় চৈতি হাতে নাতে রঙ্গনকে ধরে ফেলুক, সত্যিটা জানুক, তারপর চৈতি যা চাইবে তাই হবে। এদিকে বিহান চৈতির বাড়িতে পৌঁছে যায়। বিহান চৈতিকে জিজ্ঞেস করে তুমি কেন সেদিন পারলে না? তুমিই তো আমায় মাঝরাতে ডেকে পাঠিয়েছিলে, তাহলে পালালে কেন? আমরা দেখি সেদিন রাতে বিহানের মেসেজ পাওয়ার পর চৈতি ওকে ডেকে পাঠিয়েছিল। তখন চৈতির শরীর আর মন রঙ্গন আর কঙ্কনার কাছে হেরে যাওয়ার যন্ত্রণায় ছটফট করছিল। চৈতির মনে হচ্ছিল রঙ্গন অফিসের কাজে রাত কাটাচ্ছে না, সে চৈতিকে মিথ্যে কথা বলেছে। তাহলে ওরা এখন কোথায়? নিশ্চয়ই কঙ্কনার বাড়িতে। চৈতির ইমাজিনেশন ওকে ভেঙে চুরে দিতে থাকে। চৈতির মনে হতে থাকে ঠকানোর শাস্তি ঠকানোই হয়। বিহান চৈতিকে বলে তোমার শুধু একটা শরীর দরকার ছিল যে তোমায় ফিল করাবে এই বয়সেও তুমি ডিজায়ারেবল। যখন সেটা বুঝে গেলে তখনই তুমি পালালে। চৈতি বিহানকে বলে আমি কি করেছি কেন করেছি সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়, তুমি এখান থেকে চলে যাও। পিয়া আবার কঙ্কনাকে স্টক করে নানা রকমভাবে ভয় দেখানোর চেষ্টা করে। চৈতি অনেকদিন পর তিথির বাড়ি গিয়ে জানতে পারে যে তিথি জেনে গেছে অয়নের সাথে একটা ছেলের সম্পর্ক আছে, কিন্তু তিথির মনে এখন আর কোনো রাগ নেই। তিথির এই ব্যবহারে চৈতি খুব অবাক হয়ে যায়।
তিথি তো বলেছিল অয়ন কারোর সাথে প্রেম করলে তিথি ওকে খুন করে জেলে যাবে। তখন তিথি বলে, যতদিন জানতাম অয়ন কোনো মেয়ের সাথে প্রেম করছে ততদিন আমার মনে প্রচণ্ড হিংসা হতো। মনে হতো যে কার কাছে আমি হেরে যাচ্ছি। সেই মেয়েটা কি আমার থেকেও ভালো, অনেক সুন্দরী? ওই মেয়েটার কি আছে যা আমার কাছে নেই? কিন্তু যখনই জানলাম যে সে কোনো মেয়ে নয় বরং একটা ছেলে, তখনই যেন হঠাৎ করে আমার মন থেকে সমস্ত রাগ হিংসা এক নিমিষে সরে গেল। একটা অদ্ভুত শান্তি নেমে এলো আমার জীবনে। আসলে আমাদের অস্থিরতা হতে থাকে স্বামীকে হারিয়ে ফেলার জন্য নয়, বরং অন্য একটা মেয়ের কাছে হেরে যাওয়ার জন্য। তিথির বাড়ি থেকে বেরিয়ে চৈতির মনে হতে থাকে যে বিহান কি কথাগুলো ঠিকই বলেছিল। চৈতি কি সত্যিই যাচাই করতে চেয়েছিল যে সে এখনো ডিজায়ারেবল কিনা? এই খারাপ লাগাগুলো কিসের জন্য? রঙ্গনকে হারিয়ে ফেলার, নাকি অন্য একটা মেয়ের কাছে হেরে যাওয়ার? চৈতিও কি মনে মনে তিথির মতোই ভাবত? সেদিন রাতে চৈতির মা ওকে ফোন করে জানায় যে পিয়া ওনার কাছে জামাকাপড় বইপত্র নিয়ে চলে এসেছে, কয়েকদিন ওনার কাছেই থাকবে। লিও চৈতিকে বলে যে যাওয়ার সময় পিয়া চৈতির জন্য একটা গিফট রেখে গেছে, আর গিফটটা হলো সেই পারফিউমটা যেটা কঙ্কনা ইউজ করে। সেদিন পিয়া কঙ্কনার কাছ থেকে পারফিউমের নামটা জেনে নিয়েছিল। রঙ্গন বাড়ি ফিরে চৈতিকে কঙ্কনার পারফিউমটা ইউজ করতে দেখে বেশ অবাক হয়। চৈতির কাছ থেকে রঙ্গন জানতে পারে যে ওই পারফিউমটা পিয়া ওকে গিফট করেছে। সেই সময় পিয়া রঙ্গনকে ফোন করে বলে, এখন তো ওই গন্ধটা মাও মাখবে, তুমি মাকেই ভালোবাসতে পারো না? রঙ্গন বাসবকে পিয়ার সাথে কথা বলে সবটা বোঝাতে বলে, কিন্তু বাসব বলে পিয়ার সাথে কথা বলতে গেলে ও বুঝে যাবে যে বাসব রঙ্গনের ইনস্ট্রাকশনেই কথাগুলো বলছে। এবার কিন্তু রঙ্গনের অন্তত পিয়ার স্বার্থে কঙ্কনার কাছ থেকে সরে আসার কথা ভাবা উচিত। রঙ্গন বাসবকে বলে তাকে একটা হেল্প করতে। সেই প্ল্যান মতো বাসব অন্য একটা নম্বর থেকে রঙ্গনের ফোনে ফোন করে, আর ওই নম্বরটা রঙ্গন আগে থেকেই ল্যান্ডস্কেপ রিসর্ট নামে সেভ করে রেখেছিল। ইচ্ছে করেই সে নিজের ফোনটা চৈতির সামনে রেখে ওয়াশরুমে চলে যায়। প্রথমবার ফোনটা রিং হওয়া সত্ত্বেও চৈতি ফোনটা রিসিভ করে না। ওয়াশরুমের ভেতর থেকে রঙ্গন ওয়েট করতে থাকে যে কখন চৈতি ফোনটা রিসিভ করবে। বারবার ফোনটা রিং হচ্ছে দেখে চৈতি ফোনটা রিসিভ করে। বাসব একটু গলা পাল্টে বলে যে আজকে রঙ্গন মিত্র আর কঙ্কনা ভাদুরীর নামে একটা রুমের বুকিং আছে, ওনারা কনফার্মেশনের জন্য ফোন করেছেন। চৈতির মনে হয় এটাই সুযোগ রঙ্গনকে হাতে নাতে ধরার। চৈতি বলে যে আমরা ঠিক সময় পৌঁছে যাব। রঙ্গন আর বাসব এটাই চেয়েছিল। চৈতি আর রঙ্গন যে যার মতো বেরিয়ে পড়ে ল্যান্ডস্কেপ রিসর্টের উদ্দেশ্যে। এদিকে কঙ্কনা ট্যাক্সিতে যেতে যেতে একজনকে বলে, ওকে বাড়িতে ঢুকতে দিলে কেন? আমি পৌঁছাবার আগেই যেন ও বিদায় হয়। রঙ্গন রিসর্টে পৌঁছে যায়। বাসব রঙ্গনকে ফোন করে বলে, তুমি কি ভয়ানক খেলায় মেতেছ ভায়া? নিজেই নিজের ফাঁদ পেতে বউকে টেনে আনছ। চৈতি যদি সবকিছু ভালোই ভালোই মেনে নেয় তাহলে ঠিক আছে, আর যদি চৈতি খারাপভাবে রিয়াক্ট করে তাহলে বাসব চৈতিকে সবকিছু বুঝিয়ে বলবে। বাসব রঙ্গনকে রিকোয়েস্ট করে যে এরপর থেকে ওরা এই সত্যি বলার খেলাটা যেন এখানেই ইতি করে। সংসার জীবনে থাকতে গেলে একটু গোপনীয়তা দরকার। রঙ্গন বলে, কিন্তু আজ যা ডিসাইড করার চৈতি ডিসাইড করবে, ও যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই অ্যাকসেপ্ট করব। চৈতি ওই রিসর্টে পৌঁছে জানতে পারে যে সেখানে বুকিংটা রঙ্গন মিত্রর নামে থাকলেও কঙ্কনা ভাদুরীর নামে নেই, বরং আছে চৈতি মিত্রর নামে। রিসেপশনিস্টের কথা শুনে চৈতি খুব অবাক হয়ে যায়। এদিকে কঙ্কনা নিজের বাড়িতে পৌঁছায়। আসলে পিয়া কঙ্কনার বাড়ির পরিচালিকাকে এটা ওটা বলে বাড়িতে ঢুকে পড়েছে। বাচ্চা মেয়ে দেখে মহিলাটিও পিয়াকে আটকায়নি। এরপর ওই মহিলাটি কঙ্কনার বাড়ি থেকে চলে যায়, কারণ ওনার সব কাজ শেষ হয়ে গেছিল। নিজের বাড়িতে ঢুকে কঙ্কনা দেখে যে পিয়া সেখানে বেশ জাঁকিয়ে বসে আছে। এরপর চৈতি ল্যান্ডস্কেপ রিসর্টে রঙ্গনের বুক করা রুমে পৌঁছে দেখে যে রঙ্গন একাই তার জন্য অপেক্ষা করছে। চৈতির মনে হয় যে রঙ্গন নিশ্চয়ই কল লিস্ট থেকে বুঝতে পেরেছে যে ল্যান্ডস্কেপ রিসর্টের কনফার্মেশন ফোনটা চৈতি রিসিভ করেছিল। তাই হয়তো রিসেপশনের ডেটাতে কঙ্কনার নামটা পাল্টে চৈতির নামটা ইনক্লুড করেছে। চৈতির কথা শুনে রঙ্গন একটু হেসে বলে, একটা হোটেল রুম বুক করার জন্য বুঝি দুজনের নাম প্রয়োজন হয়? তুই ভাবছিস আমি তোকে ঠকাচ্ছি, মনে মনে আমাকে দোষী সাব্যস্তও করে নিয়েছিস, সেই কারণেই তো হাতে নাতে আমাকে ধরতে এসেছিস। চৈতি বলে, তুই তো আমাকে ঠকাচ্ছিস, এখানে তোর কঙ্কনার সাথে আসার কথা ছিল, কল লিস্টটা থেকে ভয় পেয়ে প্ল্যানটা চেঞ্জ করে দিলি।
আগের দিন রাতে তো তুই অফিসে ছিলিসই না। কোথায় ছিলিস? কঙ্কনার বাড়িতে নিশ্চয়ই। ভুল করে আমাকে মেসেজ পাঠিয়েছিলিস। আসলে তো তুই মেসেজটা কঙ্কনাকে পাঠাতে গেছিলিস। দুজনে গেছিলিস তো টু দ্য ইউজুয়াল রেস্টুরেন্ট। অস্বীকার করতে পারবি? রঙ্গন বলে, না, অস্বীকার করবও না। চৈতি বলে, আজ সত্যি বলছিস? তবে সেদিন কেন মিথ্যে বলেছিলিস যে কঙ্কনার বয়ফ্রেন্ড ফিরে এসেছে, তোকে আর কঙ্কনার দরকার নেই? তখন রঙ্গন বলে, কারণ সেদিন তুই আমাকে মিথ্যে কথা বলতে বলেছিলিস। তুই বলেছিলিস যে সত্যি কথাগুলো তুই আর সহ্য করতে পারছিস না। চৈতি বলে, সেদিন তোর চোখে জল দেখেছিলাম, সেটাও মিথ্যে ছিল? তখন রঙ্গন বলে, জল ছিল বুঝি? আসলে তোকে ওভাবে সাফার করতে দেখে হয়তো আমার চোখেও জল চলে এসেছিল। তুই এভাবে কষ্ট পাচ্ছিস, ভেঙে চুরে যাচ্ছিস, দুমড়ে মুচড়ে যাচ্ছিস, সেটা তো আমাকেও এফেক্ট করে, তাই না? তাছাড়া তুইও তো আমায় ঠকিয়েছিস। সত্যি বলার তাড়নায় তুই যে কষ্ট পাচ্ছিস সেটা আমার কাছ থেকে দিনের পর দিন লুকিয়েছিস। আমিও বিশ্বাস করেছি তোর মুখে যা মনেও তাই। সেই কারণে কখনো বোঝার চেষ্টা করিনি যে ভেতরে ভেতরে তুই শেষ হয়ে যাচ্ছিস। এই মিথ্যেটার তো কোনো দরকার ছিল না। চৈতি বলে, আমার সত্যি মিথ্যের হিসেব করতে আজ আমি এখানে আসিনি। তোর সত্যিটা আমি শুনতে এসেছি। আজকে আমাকে আর কোনো মিথ্যে কথা বলিস না। রঙ্গন বলে, সত্যিটা সবসময় তোর সামনেই ছিল। সত্যিটা তোর আরও সামনে আনার জন্যই আজকে আমি তোকে এখানে টেনে এনেছি। কঙ্কনার নামের মেসেজটা তোকে পাঠানো, অফিসে রাত কাটানোর কথা বলা, হোটেল কনফার্মেশনের ফোন, এগুলো সবই আমার প্ল্যান করা, শুধুমাত্র তোকে এখানে নিয়ে আসার জন্য। তখন চৈতি বলে, তার মানে তুই আমাকে আজকে এখানে নিয়ে এসেছিস এটা জানাতে যে তুই আর কঙ্কনা এখনো রিলেশনে আছিস, এটাই তো? আমি কি একেবারেই ফুরিয়ে গেছি? কথাটা বলে কাঁদতে কাঁদতে চৈতি ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে শুরু হয় চৈতির মন আর ব্রেনের আবার বাগবিতণ্ডা। তাহলে কি চৈতিও তিথির মতোই ভাবত? আসল কষ্টটা রঙ্গনকে হারিয়ে ফেলার নয়, কঙ্কনার কাছে হেরে যাওয়ার। কে উঁচু কে নিচু এইসবের, তার মাপকাঠি আবার কে কত সুন্দর কে কত বেশি ডিজায়ারেবল এর ওপর। এইসব ভাবতে ভাবতে চৈতি নিজের কাছে নিজের চোখে অনেকটা ছোট হয়ে গেল না? মাথার ভেতরে 1 মিনিটের মধ্যেই 1 ঘন্টার বাগবিতণ্ডার পর চৈতির মনে হয় যে সে ভুল করেছে। বাইরে বেরিয়ে চৈতি রঙ্গনকে বলে, সত্যিই সে রঙ্গনের কোনো কথাই নিতে পারেনি, না সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে পেরেছে না মিথ্যেটাকে। রঙ্গন যদি মনে করে যে ও কঙ্কনার সাথেই ভালো থাকবে, তাহলে চৈতি ওদের জীবন থেকে সরে যাবে। বাচ্চাদের হয়তো একটু অসুবিধা হবে, তবে রঙ্গন আর চৈতি যদি সেম পেজে থাকে তাহলে ওরা সবকিছুই হ্যান্ডেল করে নেবে। তখন রঙ্গন বলে, কিন্তু এই খেলাটা খেলতে খেলতে কখন যে ও কঙ্কনাকে ভুলে আবার চৈতিকেই নতুন করে ভালোবেসে ফেলেছে ও বুঝতেও পারেনি। এই খেলাটা খেলতে খেলতে রঙ্গন কঙ্কনার কথা ভাবতে, কঙ্কনাকে ভালোবাসতে ভুলেই গেছে। রঙ্গনের মাথায় বরাবরই চৈতিই ছিল, আজ আবার নতুন করে ও চৈতিরই প্রেমে পড়েছে। রঙ্গনের কথা শুনে চৈতি বুঝতে পারে যে আজ আর রঙ্গন মিথ্যে কথা বলছে না। ওদের মধ্যেকার সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে আবার সবকিছু নতুনভাবে শুরু হয়। কিন্তু এখনও পরপর 2টো টুইস্ট বাকি। ওরা গাড়ি করে বাড়ি ফেরার সময় রঙ্গন চৈতিকে জিজ্ঞেস করে যে আমাদের মধ্যে সত্যি কথা বলার ডিলটা কি এখনও অক্ষত আছে? চৈতি বলে, একদমই তাই, যাহা বলিব সত্য বলিব, এই ডিলটা আমাদের মধ্যে সবসময় থাকবে। কিন্তু সত্যি কি তাই? চৈতি কি রঙ্গনকে সব সত্যি কথা বলেছে? সেদিন রাতে রঙ্গনের ওপর প্রচণ্ড রাগ আর অভিমানে চৈতি ধরা দিয়েছিল বিহানকে। চৈতির মনে হয়েছিল ঠকানোর শাস্তি ঠকানোই হতে পারে। তবে কিছুক্ষণ পরই চৈতির মনে হয়েছিল যে রঙ্গনকে সে এই শাস্তিটা দিতে পারবে না, অন্য কোনো শাস্তি দেবে। তখনই সে বিহানকে ফেলে রেখে পালিয়ে আসে। রঙ্গন আর কঙ্কনাকে নিয়ে চৈতির মাথায় অনেক রকম ইমাজিনেশন তৈরি হয়েছিল, কিন্তু রঙ্গন চৈতিকে পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে তাদের মধ্যে কোনো রকম শারীরিক সম্পর্ক হয়নি। রঙ্গন চৈতির কাছে যতটুকু বলেছে ততটুকুই সত্যি, কিন্তু চৈতি ওর মাথার মধ্যে ওর কল্পনাতে এর থেকে অনেক বেশি কিছু ইমাজিন করে নিয়েছিল। তাহলে কি চৈতির রঙ্গনকে বলে দেওয়া উচিত সেদিন রাতে বিহানের সাথে তার কি হয়েছিল? চৈতির মন রঙ্গনকে সবকিছু বলে দিতে চাইলেও চৈতির ব্যাক অফ দ্য মাইন্ড বলে, যা পেয়েছিস সেটাকে আর হারিয়ে ফেলিস না, কিছু কথা গোপনই রাখা ভালো। একটা সুন্দর মুহূর্তের পর ওরা দুজন বাড়ি ফিরে আসছিল, কিন্তু ওরা জানেও না যে বাড়িতে ওদের জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।
বাড়ি ফিরে ওরা লিওর কাছ থেকে জানতে পারে যে পিয়া অনেকক্ষণ ধরে ওয়াশরুমের দরজা আটকে ভেতরে রয়েছে। চৈতি আর রঙ্গন ওয়াশরুমের দরজা ধাক্কাতে থাকে। অনেকক্ষণ দরজা ধাক্কাবার পর বিধ্বস্ত পিয়া দরজা খোলে। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। পিয়া কঙ্কনার বাড়িতে গিয়ে নানা রকমভাবে কঙ্কনাকে ভয় দেখাবার চেষ্টা করে। সে বারবার কঙ্কনাকে ফোর্স করে তার বাবার সাথে সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য, চাকরিটাও ছেড়ে দেওয়ার জন্য। পিয়ার কথা শুনে কঙ্কনা প্রচণ্ড রেগে যায়। এইসব নিয়ে কথায় কথায় কথা বাড়তেই থাকে। একসময় ওদের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি শুরু হয়। রাগের মাথায় পিয়া ওর হাতে থাকা কাচের গ্লাসটা কঙ্কনার দিকে ছুঁড়ে মারে। সেই সময় কঙ্কনা সিঁড়িতে দাঁড়িয়েছিল। কাচের গ্লাসটা মাথায় লাগায় প্রচণ্ড আঘাত পেয়ে সিঁড়িতে টাল সামলাতে না পেরে কঙ্কনা সিঁড়ি দিয়ে পড়ে যায়। হঠাৎ করে বেকায়দায় পড়ে যাওয়ায় এবং কাচের টুকরোগুলো কঙ্কনার সারা শরীরে গেঁথে যাওয়ায় সেখানেই কঙ্কনার মৃত্যু ঘটে। হঠাৎ করে এরকম একটা আকস্মিক ঘটনা ঘটায় পিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে শুধু চেয়েছিল কঙ্কনাকে ভয় দেখাতে, তাকে মেরে ফেলার উদ্দেশ্য পিয়ার ভাবনাতেও ছিল না। কিন্তু নিজের অজান্তেই পিয়া জড়িয়ে যায় মস্ত বড় একটা বিপদে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পিয়ার পায়ে কাঁচের টুকরো ফুটে যায়। কঙ্কনা বেঁচে আছে কিনা দেখার জন্য পিয়া ওকে ধরতে যায়, যার ফলে কঙ্কনার রক্ত পিয়ার হাতে লেগে যায়। প্রচণ্ড ভয়ে পিয়া ভীষণ কাঁদতে থাকে। রক্তমাখা পায়ে খোঁড়াতে খোঁড়াতে প্রথমেই যায় কঙ্কনার ওয়াশরুমে। ভালো করে ধুয়ে ফেলতে চেষ্টা করে তার হাতের রক্ত। ভালো করে হাত ধুতে গিয়ে পিয়ার হাতের নেল আর্টের একটা স্টোন খুলে পড়ে যায় বেসিনের হোলে। পিয়া চৈতি আর রঙ্গনকে সব কথা বলে প্রচণ্ড কাঁদতে থাকে। ঠিক সেই সময় রঙ্গনকে একজন ফোন করে বলে নিউজ চ্যানেলটা দেখতে। নিউজে ওরা দেখে কঙ্কনার মৃত্যুটা অলরেডি নিউজে দেখানো হচ্ছে। বাড়ির পরিচারিকা পুলিশদের জানিয়েছে যে তিনি বেরিয়ে যাওয়ার আগে একটি বাচ্চা মেয়ে কঙ্কনার বাড়িতে এসেছিল। রঙ্গন বুঝতে পারে যে পুলিশের পিয়ার কাছে পৌঁছে যাওয়াটা খুব একটা ডিফিকাল্ট হবে না, কারণ সারা বাড়িতে পিয়ার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। এদিকে চৈতি নিউজে দেখে যে কঙ্কনার কেসের ইনভেস্টিগেটিং অফিসার আর কেউ নয়, বিহান। বিহান মিডিয়াকে বলছে যে কঙ্কনার বাড়ির পরিচালিকার কাছ থেকে তারা একটি বাচ্চা মেয়ের সন্ধান পেয়েছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি তারা ওই বাচ্চা মেয়েটির সন্ধান পাবে। তাছাড়া কঙ্কনা ভাদুরীর পায়ের তলায় কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি, কিন্তু এই বাড়িতে কোনো একজন রক্তমাখা পায়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে গেছে। সেটা ওই বাচ্চা মেয়েটিরই পায়ের ছাপ কিনা সেটা তদন্ত করে জানা যাবে। কি হবে এরপর? বিহান কি জানতে পারবে রঙ্গন আর কঙ্কনার পরকীয়ার কথা, কঙ্কনার মৃত্যুর পেছনে পিয়ার হাত থাকার কথা? সেটা জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সিজন 2 এর জন্য। এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।